Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা আবার একবার তোমাদের জন্য প্রেসি রাইটিং এর একটি ক্লাস নিয়ে এসেছি এবং আজকের প্রেসি রাইটিং এর ক্লাসে আমরা WBCS মেন্স পরীক্ষাতে 2019 এ যে প্রেসি রাইটিংটি এসেছিল সেই প্রেসি রাইটিংটি আজকে আমরা সলভ করব। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কোন কোন ইনস্ট্রাকশন ফলো করলে কত সহজে আমরা প্রেসি সলিউশন করতে পারি, আমরা প্রেসি রাইটিং করতে পারি, কোন একটা প্যাসেজের থেকে কোন অংশগুলো বাদ দেব, কোন অংশগুলোকে রাখবো এবং কিভাবে যে অংশগুলো যে লাইনগুলোকে আমরা সিলেক্ট করব সেই লাইনগুলো থেকে আমরা পরবর্তীতে একটা প্রেসি প্যাসেজ লিখতে পারবো। এবং আমি বেশ কিছু এক্সাম্পলস তোমাদেরকে দেখিয়েছি, এক্সারসাইজ আমরা করেছি। যেমন ধরো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বিভিন্ন বছরে প্রিভিয়াস ইয়ার্সে যেরকম প্রেসি এসেছিল সেখান থেকে আমি তোমাদের এক্সাম্পল নিয়ে কিন্তু ক্লাস করিয়েছি। তেমনি আজকের ভিডিওতেও আমরা WBCS মেন্স পরীক্ষাতে 2019 পরীক্ষাতে যে প্রেসিটি এসেছিল সেই প্রেসিটি আজকে আমরা এক্সারসাইজ হিসাবে চুজ করেছি। এবং আজকের এই ক্লাসটি করলে আজকের প্রেসির এক্সাম্পলটা তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের ভেতরে যে ভয়টা রয়েছে প্রেসি নিয়ে সেই ভয়টা দূর হবে এবং তোমরা অনেক কনফিডেন্টলি প্রেসি রাইটিং করতে পারবে। WBCS মেন্স পরীক্ষাতে যে প্রেসিগুলো এসেছিল সেগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের, তাই তো? এবং সেগুলো যখন তোমরা সলভ করবে তখন তোমাদের কনফিডেন্স কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের লেসন। প্রথমেই আমরা প্রেসিটা পড়ব এবং প্রত্যেকটি শব্দের মানে প্রত্যেকটি লাইনের মানে বোঝার চেষ্টা করব এবং আমরা দেখব কোন সেন্টেন্সগুলো কোন ইনফরমেশনগুলো আমাদের দরকার নয় আর কোনগুলো আমাদের দরকার। দ্য চিফ রেকর্ড অফ ওয়ার্ডসওয়ার্থস কলেজ লাইফ ইজ টু বি ফাউন্ড ইন দি প্রেলিউড। ওকে, আমরা প্রথমেই বুঝতে পারলাম এখানে কবি ইংলিশ পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লাইফ নিয়ে কিছু বলা হচ্ছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যদিও ইনফরমেশন আমাদের দরকার নেই, বাট তিনি একজন ইংলিশ রোম্যান্টিক পোয়েট ছিলেন, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই ছোটবেলা থেকে ইংলিশ বইতে ওয়ার্ডসওয়ার্থের বিভিন্ন কবিতা তোমরা কিন্তু পড়ে এসছো। সো ওয়ার্ডসওয়ার্থ নামটা তোমাদের কাছে কিন্তু একদমই আননোন নয়। তো এখানে যেটা বলা হচ্ছে, দ্য চিফ রেকর্ড অফ ওয়ার্ডসওয়ার্থ কলেজ লাইফ, কলেজ লাইফ ওয়ার্ডসওয়ার্থের যে কলেজ লাইফ, সেই কলেজ লাইফের যে আমরা রেকর্ড পাই, কলেজ লাইফের যে আমরা বর্ণনাটা পেয়ে থাকি সেটা কোথায় পাই? ইজ টু বি ফাউন্ড ইন দি প্রিলিউড। মেইনলি প্রিলিউড যে কবিতাটা লেখা হয়েছে, যেটা কিনা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, আত্মজীবনীমূলক কবিতা প্রিলিউড, সেই কবিতাতে মেইনলি আমরা ওয়ার্ডসওয়ার্থের কলেজ লাইফের সমস্ত কথা সেখানে পাই। ওয়ার্ডসওয়ার্থ ডিড নট ডিস্টিংগুইশ হিমসেলফ অ্যাজ এ স্কলার। ওয়ার্ডসওয়ার্থ কিন্তু স্কলার হিসাবে নিজেকে খুব একটা পরিচয় সেখানে দেননি। মানে খুব যে পড়াশোনা করা এবং খুব বিজ্ঞের মতো লেখা সেই প্রিলিউডে লিখবে এবং সেখান থেকে খুব বড় বড় পণ্ডিত মানুষরা সেই লেখাগুলো পড়বে, খুব বড় রিসার্চ করবে, তেমন কঠিন কঠিন থিওরি সেখানে লিখবে, এরকম কিন্তু খুব পড়াশোনা জানা ভারী ভারী শব্দ সেরকম কিন্তু তিনি কিছু লেখেননি। প্রিলিউড এই বইটা কবিতাতে কিন্তু ওয়ার্ডসওয়ার্থ কখনোই নিজেকে খুব বড় একজন পণ্ডিত মানুষ হিসাবে সেখানে কিন্তু পরিচয় দেননি। অ্যান্ড ইফ হিজ লাইফ হ্যাড এনি ইনসিডেন্টস দে ওয়্যার অফ দ্যাট ইন্টেরিয়ার কাইন্ড উইচ রেয়ারলি অ্যাপিয়ার ইন বায়োগ্রাফি। বলছে এবং ইফ হিজ লাইফ হ্যাড এনি ইনসিডেন্টস, তার লাইফে যদি তেমন কোনো ঘটনা ঘটে থাকে যে ঘটনাগুলো কিন্তু ইন্টেরিয়ার কাইন্ড মানে খুব মানে তুমি বলতে পারো ইন্টেরিয়ার মানে গভীর গোপন, সেই ঘটনাগুলো তার মনের মধ্যে রয়েছে এবং সেই ঘটনাগুলো কিন্তু রেয়ারলি মানে প্রায় একদমই নয়, রেয়ারলি অ্যাপিয়ার ইন বায়োগ্রাফি, সেই ঘটনাগুলো কিন্তু কখনোই তার বায়োগ্রাফিতে আমরা দেখতে পাইনি। Though they may be of controlling influence upon the life, যদিও সেই ঘটনাগুলোর কন্ট্রোলিং ইনফ্লুয়েন্স আপন হিজ লাইফ, তার জীবনে সেই ঘটনাগুলোর একটা খুব বড় ভূমিকা, কন্ট্রোলিং ইনফ্লুয়েন্স, যেন তার জীবনটাকে সেই ঘটনাগুলোই চালিত করছে, কন্ট্রোল করছে।
এখানে বলতে চাওয়া হচ্ছে যে তার অটোবায়োগ্রাফিক্যাল কবিতা প্রিলিউডে আমরা এমন কোনো ঘটনার উল্লেখ পাই না যে ঘটনাগুলো আমরা বলতে পারবো যে তার সেই ঘটনাগুলো এতটাই বেশি তার গোপন ঘটনা ছিল, ওকে, মনের একদম গোপনে ঘটনাগুলো ঘটেছিল, সে ঘটনাগুলোর উল্লেখ কিন্তু আমরা খুব রেয়ারলি পেয়েছি, প্রায় পাইনি বলতে গেলে, ঠিক আছে। কিন্তু সেই ঘটনাগুলোর হয়তো তার জীবনের উপর একটা ইনফ্লুয়েন্স ছিল, কিন্তু তিনি প্রিলিউডে সেই তেমন কোনো ঘটনার কথাই উল্লেখ করেননি। হি স্পিক্স অফ রিডিং চসার, স্পেন্সার অ্যান্ড মিল্টন ওয়াইল অ্যাট কেমব্রিজ। যখন কেমব্রিজে পড়াশোনা করছেন, কেমব্রিজ ইউনিভার্সিটিতে, তখন কিন্তু তিনি বলতেন যে চসার পড়তে, স্পেন্সার পড়তে, মিল্টন পড়তে, ঠিক আছে, বিখ্যাত বিখ্যাত কবিরা এরা ইংরেজি লিটারেচারের। But no reflection from them is visible in his earliest published poems. কিন্তু এদের ব্যাপারে তিনি পড়ার কথা বললেও তার প্রথম দিকের যে লেখাগুলো, কবিতাগুলো আমরা পেয়েছি, তাতে কিন্তু এদের কোনো ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাই না, কোনো রিফ্লেকশন কিন্তু দেখতে পাই না যে তিনি মিল্টন কিংবা স্পেন্সার কিংবা চসারের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, তেমন কিন্তু আমরা কোনো এক্সাম্পল পাইনি। The greater part of his vacations was spent in his native lake country. ছোটবেলায় তার যে ভেকেশনসগুলো হতো, ছুটিগুলো হতো, ছুটিতে যখন তারা গ্রামের বাড়িতে যেত, সেটা কিন্তু লেক কান্ট্রি ছিল ইংল্যান্ডে, এবং সেখানে তার জীবনের একটা বড় অংশ কিন্তু সেখানে তিনি কাটিয়েছেন, ঠিক আছে। Where his only sister Dorothy was the companion of his rambles. এবং সেখানে ডরোথি, তার যে বোন, একমাত্র বোন ডরোথি, সেই কিন্তু তার সঙ্গী ছিল অফ হিজ র্যাম্বলস। তিনি যে হাঁটতে বেরোতেন, ঘুরতেন, সেটা কিন্তু তার তখন একমাত্র সঙ্গী ছিল তার বোন ডরোথি। শি ওয়াজ এ ওম্যান অফ লার্জ ন্যাচারাল এন্ডাওমেন্ট। ডরোথির চেহারা ছিল বেশ বড় চেহারা, ন্যাচারাল এন্ডাওমেন্ট, তার চরিত্র স্বভাব ছিল একদম, ক্যারেক্টারিস্টিক্স কোয়ালিটি ছিল একদম ন্যাচারাল। চিফলি অফ দি রেসপেক্টিভ কাইন্ড। রেসপেক্টিভ কাইন্ড বলতে এখানে মহিলার কথা বলা হয়েছে। ডরোথি যেহেতু একটি মেয়ে, তাই মেয়ের যেরকম স্বভাবত গুণগুলো থাকে, কোয়ালিটিগুলো থাকে, ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে, সেগুলো কিন্তু ডরোথির মধ্যেও ছিল, সেগুলো কিন্তু ডরোথির মধ্যেও আমরা দেখতে পেয়েছি। অ্যান্ড হ্যাড মাচ টু ডু উইথ দি ফরমেশন অ্যান্ড টেন্ডেন্সি অফ দি পোয়েটস মাইন্ড। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার বোনের একটা বড় ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাই আমাদের ওয়ার্ডসওয়ার্থের যে ফরমেশন অ্যান্ড টেন্ডেন্সি অফ দ্য পোয়েটস মাইন্ড। তার কবি মনটা যখন ফরমেশন করছে, মানে বেড়ে উঠছে, ফর্ম করছে, এবং তার যে টেন্ডেন্সিগুলো তৈরি হচ্ছে, ঝোঁক তৈরি হচ্ছে, এই দুটো ক্ষেত্রে কিন্তু তার বোন ডরোথির খুব বড় একটা ভূমিকা আমরা পেয়ে থাকি। It was she who called forth the sheer sensibilities of his nature. ডরোথি কিন্তু কবির মধ্যে, ওয়ার্ডসওয়ার্থের মধ্যে যে সেন্সিবিলিটিসগুলো ছিল, যে আবেগগুলো ছিল, যে চেতনাগুলো ছিল, যে সংবেদনশীল একটা মন ছিল, ঠিক আছে, সেটাকে তিনি কি করলেন, তিনি নার্চার করলেন, লালিত পালিত করলেন, অ্যান্ড টট, এবং শেখালেন, অ্যান্ড অরিজিনালি হার্শ অ্যান্ড austere imagination to surround itself with fancy and feeling। এবং একটা যে ইমাজিনেশন ছিল, যেটা ছিল হার্শ, খুব কর্কশ ইমাজিনেশন, খুব রুক্ষ একটা ইমাজিনেশন, খুব অস্টির, মানে প্রচণ্ড ডিসিপ্লিন একটা ইমাজিনেশন, খুব স্ট্রিক্ট, যেখানে কোনো রকম কোনো লাক্সারি নেই, খুব সিম্পল একটা ইমাজিনেশন, ঠিক আছে, একটা কল্পনা। তো এই যে তার কবি মনের প্রথম দিকের যে কল্পনা, যেটা খুব রুক্ষ ছিল, যেখানে ইমোশনস কম ছিল, ঠিক আছে, যেখানে সংবেদনশীলতা খুব কম ছিল, সেইগুলোকে তিনি কি করলেন, সেগুলোকে তিনি ফ্যান্সি, ইম্যাজিনেশন, কল্পনা, এবং ফিলিংস, ইমোশন দিয়ে সেগুলোকে ভরে দিলেন। কবি মানে ওয়ার্ডসওয়ার্থের যে ছোটবেলার বা যখন বেড়ে উঠছিলেন, সেই যে মনটা ছিল, তখনও কিন্তু সেই মনের মধ্যে সংবেদনশীলতা ছিল না, ততটা সেন্সিবিলিটি ছিল না, যতটা সেন্সিবিলিটি থাকলে একজন মানুষ কবি হতে পারে, একটা ইমোশনস থাকতে পারে, ঠিক আছে, কল্পনা শক্তি, সেটা কিন্তু ডরোথি করতে সাহায্য করলেন। অ্যাজ দি রক ফ্রিঞ্জেস ইটসেলফ উইথ আ সান স্প্রে অফ ফার্নস। যেমনটা এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, তুলনা করা হচ্ছে, যেমনটা
পাথরের মধ্যে কি থাকে, পাথরের চারপাশে আমরা দেখতে পাই ফার্ন গাছ জন্মেছে। পাথর খুব রুক্ষ একটা জিনিস, খুব কঠিন শিলা পাথর, তাই তো? কিন্তু পাথরের গায়েতেও যখন সূর্যের আলোতে আমরা দেখতে পাই ফার্ন গাছগুলো তৈরি হয়েছে পাথরের চারপাশে, পাথরের গায়ে বর্ডার করে ফার্ন গাছগুলো জন্মগ্রহণ করেছে, তখন বুঝতে পারি যে পাথরটাও কিন্তু প্রাণ সঞ্চারের জন্য উপযোগী হতে পারে। পাথরের মধ্যেও কিন্তু প্রাণ সঞ্চারণ করার একটা অঙ্কুর, একটা সম্ভাবনা, পসিবিলিটি রয়েছে। এখানে তেমনটাই বলা হচ্ছে যে যখন ওয়ার্ডসওয়ার্থ বেড়ে উঠছেন ফরমেটিভ ইয়ার্সে, তখনও কিন্তু তার মনের মধ্যে যে ফিলিংসগুলো ছিল সেগুলো খুব হার্শ ছিল, খুব অস্থির ইম্যাজিনেশন, খুব কঠিন ইম্যাজিনেশন, খুব ডিসিপ্লিনড ইম্যাজিনেশন, খুব স্ট্রিক্ট ছিল, ঠিক আছে, তার কল্পনা শক্তিটা। কিন্তু সেখানে ইমোশন, সেখানে ফিলিংস, সেখানে কল্পনা শক্তির এই সমস্ত কিছু নিয়ে আসলেন তার বোন ডরথি। Through the greater part of his life, she continued to be a kind of poetical conscience to him. এবং তার জীবনের একটা বড় অংশ জুড়ে তার বোন কিন্তু হয়েছিলেন কাইন্ড অফ পোয়েটিক্যাল কনসায়েন্স, বিবেক, একটা কাব্যময় বিবেক, কাব্যিক বিবেক হিসেবে কিন্তু তার বোন তার সঙ্গে ছিলেন। তার কাছে তার বোন সেই রকমই একটা ইন্সপিরেশন ছিল, অনুপ্রেরণা ছিল কবিতা লেখার। তার পোয়েটিক মাইন্ডের কিন্তু একটা বড় ইন্সপিরেশন ছিল তার বোন ডরথি। তো আমি আশা করছি তোমরা এই প্যাসেজটা যেটা বাংলা করে তোমাদেরকে বোঝালাম সেটা বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। এইবার প্যাসেজটি থেকে আমাদেরকে দেখতে হবে কোন ইনফরমেশনগুলো আমাদের দরকার, কোন ইনফরমেশনগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে? তো প্রথম যে লাইনটা রয়েছে যেখানে মেনশন করা হচ্ছে প্রিলিউডের কথা, এইটা ইম্পর্টেন্ট, কারণ প্রিলিউড বইটা এখানে এই প্যাসেজে ইম্পর্টেন্ট, এই বইটা নিয়ে এখানে লেখা হয়েছে। তো প্রিলিউডের কথাটা আমাদেরকে বলতে হবে। এরপরে যেটা আছে যে ইনসিডেন্টসগুলো যেগুলো ওয়ার অফ দ্য ইন্টেরিয়র কাইন্ড উইচ রিয়েলি হ্যাপিয়ার ইন বায়োগ্রাফি দো মে হ্যাভ বিন কন্ট্রোলিং ইনফ্লুয়েন্স আপন হিজ লাইফ, যদিও তাদের একটা ইনফ্লুয়েন্স ছিল, এইটা আমাদের দরকার। এরপরে যেখানে চসার, স্পেন্সার, মিল্টনের কথা বলছে এগুলো আমাদের দরকার নেই। লেক কান্ট্রিতে যারা বেড়াতে যেত ওরা, সেটারও দরকার নেই। তার বোন ডরথি একমাত্র তার সঙ্গী ছিল, এগুলো আনইম্পর্টেন্ট। ওম্যান অফ লার্জ মোরাল এন্ডাওমেন্ট, এগুলো আমাদের দরকার নেই। দরকার আমাদের এখান থেকে had much to do with the formation and tendency of the poet's mind. কবির মনের যে ঝোঁক, টেন্ডেন্সি এবং যে মনটা বেড়ে উঠছে, গড়ে উঠছে, তার উপরে কিন্তু তার বোনের খুব প্রভাব ছিল, এইটা আমাদের দরকার। এবং it was she who called for the sheer sensibilities of his nature। এরপর থেকে কিন্তু পুরোটা আমাদের দরকার হবে ফিলিং পর্যন্ত, কারণ তারপরে যেটা ফানের এক্সাম্পল দেয় সেটা এক্সাম্পল আমাদের দরকার নেই, এবং লাস্ট লাইনটা আমাদের দরকার হবে তারপরে। তাহলে এইটুকু পোর্শন কিন্তু আমাদের কাজের জিনিস, যেটা আমাদের প্রেসি লিখতে হেল্প করবে, ওকে? এবং এই প্রেসিটা টোটাল 180 ওয়ার্ডসের মধ্যে আছে, তাহলে আমাকে 1/3 মানে 60 ওয়ার্ডসের মধ্যে প্রেসিটা কমপ্লিট করতে হবে। আই হোপ খুব একটা অসুবিধা হবে না, 60 ওয়ার্ডের কমেতেই আই হোপ আমরা এটা সলভ করতে পারবো। আমি যে কথাগুলো বললাম, যে সেন্টেন্সগুলো এখানে চুজ করলাম, সেগুলো আমি এখানে লিখেছি কোনগুলো আমাদের দরকার হতে পারে, ঠিক আছে? এরপরে আমরা প্রেসিটা লিখবো। প্রেসিটা লেখার সময় আমাদের একটা টাইটেল দিতে হবে, নাম দিতে হবে। নামটা যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে দ্য গ্রোথ অফ ওয়ার্ডসওয়ার্থস পোয়েটিক সেলফ। ওয়ার্ডসওয়ার্থের কবি মন, পোয়েটিক সেলফ, কবি মনের বেড়ে ওঠা, দ্য গ্রোথ, ওকে, দ্য গ্রোথ অফ ওয়ার্ডসওয়ার্থস পোয়েটিক সেলফ। তোমরা এখানে ইন্সপিরেশনে বলতে পারো, বাট আমার মনে হচ্ছে যেহেতু এটা বেড়ে ওঠার গল্প হচ্ছে, তাই জন্য কিন্তু সেখানে ইন্সপিরেশনের থেকে গ্রোথটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বাট তোমরা যদি ইন্সপিরেশন লেখো তাও কিন্তু ভুল হবে না, ওকে? সো তোমরা এখানে ইন্সপিরেশন কথাটাও লিখতে পারো গ্রোথের বদলে, ওকে? এবার আমি যে প্রেসিটা লিখেছি, যেটা আমি যে কয়েকটা লাইন চুজ করেছিলাম ইম্পর্টেন্ট লাইন হিসেবে, সেটার ওপরে বেস করে কিন্তু এখানে আমি এই প্রেসিটা তৈরি করেছি। ওয়ার্ডসওয়ার্থস autobiographical poem, The Prelude, does not overtly mention those incidents which have impacted his inner thoughts. বলা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থস অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, ওয়ার্ডসওয়ার্থের যে আত্মজীবনীমূলক কবিতা যেটার নাম দ্য প্রেলিউড, সেটা কি করছে, ডাজ নট, সেটা কিন্তু করছে না, করে না, ওভার্টলি মানে খুব পরিষ্কারভাবে, খুব খোলাখুলিভাবে সেটা কিন্তু করে না, খোলাখুলিভাবে মেনশন করে না, উল্লেখ করে না। কিসের কথা? দোজ ইনসিডেন্টস,
মেনশন দোজ ইনসিডেন্টস, সেই ঘটনাগুলোর কথা খুব খোলাখুলি কিন্তু আমাদেরকে বলে না, উইচ হ্যাভ ইম্প্যাক্টেড হিজ ইনার থটস, যেই ঘটনাগুলো তার ভেতরে যে চিন্তাভাবনা, তার যে কবি মন সেটাকে ইম্প্যাক্ট করেছে, প্রভাবিত করেছে, তেমন ঘটনা কিন্তু আমরা প্রিলিউডে খুব একটা পাইনি। বাট কিন্তু হিজ সিস্টার ডরথি হ্যাজ গ্রেট ইনফ্লুয়েন্স অন হিজ ফরমেটিভ ইয়ার্স, কিন্তু তার বোন ডরথির একটা খুব বড় ভূমিকা রয়েছে, গ্রেট ইনফ্লুয়েন্স, খুব বড় একটা ভূমিকা রয়েছে অন হিজ ফরম্যাটিভ ইয়ার্স, তার বেড়ে ওঠার বছরগুলো, ফরম্যাটিভ ইয়ার্স, তার বেড়ে ওঠার বছরগুলোতে। বেড়ে ওঠা মানে কিন্তু এখানে আমি শারীরিকভাবে বেড়ে ওঠার কথা বলছি না, তার কবি মন তৈরি হওয়ার কথা বলছি, ঠিক আছে? যখন সে কলেজে পড়ছিল, ইউনিভার্সিটিতে পড়ছিল, এবং তখন যে সে সময়গুলো স্পেন্ড করছিল তার বোনের সাথে, তখন কিন্তু তার যে একটা কবিতা লেখার যে ইন্সপিরেশন, কবিতা লেখার যে একটা ফিলিংস, ইমোশন, চিন্তাভাবনাগুলো, সেগুলো পাচ্ছিল এবং সেগুলো কিন্তু তার বোনের কাছ থেকে আসছিল। She contributed hugely in shaping his poetic insights and literary imagination. She contributed, তার একটা বড় অবদান আছে, contributed hugely, খুব ব্যাপকভাবে সে অবদান করেছে। কিসে? ইন শেপিং, শেপ দিচ্ছে, আকৃতি দিচ্ছে, একটা শেপ দেওয়া হচ্ছে, একটা মাটি দলা রয়েছে, সেই মাটির দলাটাকে তুমি যখন শেপ দিচ্ছ তখন কিন্তু সে বিভিন্ন ফর্ম হচ্ছে। মাটির দলা থেকে তুমি একটা পুতুল তৈরি করতে পারো, বা একটা গাড়ি তৈরি করতে পারো, একটা মানুষের মুখ তৈরি করতে পারো, ঠিক আছে? তো মাটির দলাটাকে তুমি যেভাবে শেপ দেবে সেটা কিন্তু সেভাবেই তৈরি হবে। তেমনি তার বোন ডরথিও শেপ দিয়েছিল কাকে? তার পোয়েটিক ইনসাইটস, তার যে কবির মনের যে ইনসাইটস মানে অন্তর্দৃষ্টি, পোয়েটিক ইনসাইটস অ্যান্ড লিটারারি ইম্যাজিনেশন, এবং কাব্যিক যে কল্পনা শক্তি, কাব্য লেখার যে কল্পনা শক্তি, সাহিত্যের যে কল্পনা শক্তি, সেই দুটো কিন্তু শেপিংয়ে সাহায্য করেছিল তার বোন ডরথি। She has been the greatest inspiration for his poetic excellence. She has been the greatest inspiration. সে ছিল তার জীবনের সবথেকে বড় অনুপ্রেরণা, ইন্সপিরেশন ফর হিজ পোয়েটিক এক্সেলেন্স, তার কাব্যিক যে উৎকর্ষতা, এক্সিলেন্স, উৎকর্ষতা, সেই কাব্যিক উৎকর্ষতার সবথেকে বড় অনুপ্রেরণা ছিল তার বোন ডরথি। আর এখানেই কিন্তু আমাদের এই প্রেসিটা শেষ হচ্ছে। তোমাদের যদি কোথাও মনে হয় যে আরও কিছু পয়েন্ট অ্যাড করা যেত বা কোনোটা আমি এক্সট্রা লিখেছি এখানে, তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবে তোমাদের কি মনে হচ্ছে। আর তোমাদের যদি কোনো অন্য কোনো নাম বা টাইটেল তোমরা পেয়ে থাকো, তোমাদের মনে হতে পারে অ্যাপ্রোপ্রিয়েট বলে, সেটাও তোমরা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আই হোপ আজকে যে ক্লাসটি করলাম WBCS মেন্স 2019-এর এই কোয়েশ্চেনটা আমরা সলভ করলাম, প্রেসেটা সলভ করলাম, তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। সবাই ভালো থাকবে, সঙ্গে থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।